হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন হয়ে গেল ভিডিও আপলোড করা হয়নি, বিশেষ কিছু কারণের জন্য করা হয়নি। আশা করছি আবার ভিডিও কন্টিনিউ করা হবে। যেভাবে তোমরা আগে ভিডিওগুলো ফলো করতে, আশা করবো আবার সেভাবে তোমরা ফলো করবে। এখন থেকে কন্টিনিউ আবার ভিডিওগুলো আপলোড হবে। মেনলি ক্লাস 9 এবং ক্লাস 10 WBBSE, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 9 এবং 10-এর সায়েন্সটা পুরোপুরিভাবে কমপ্লিট করা হবে এই চ্যানেলের মাধ্যমে। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথ। তো আমরা ফিজিক্যাল সায়েন্সের গত ভিডিওতে যে টপিক করেছিলাম কার্যক্ষমতা শক্তি, কার্যক্ষমতা শক্তির মধ্যে আমরা কার্যকে কমপ্লিট করেছিলাম, তাই তো? কার্য পরে আমরা আজকের টপিকে আমরা শক্তি অর্থাৎ এনার্জি সম্পর্কে জানবো। তো কার্য মধ্যে একটু কি বলে দিই, কার্য কি ছিল? কার্যর মেইনলি দুখানা সূত্র ছিল। একটা ছিল Fs cos θ আর একটা ছিল mgh, তাই তো? দুখানা সূত্র ছিল, একটা Fs cos θ আর একটা কি mgh। কোনো একটা বস্তুকে বাইরে থেকে যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেই বস্তুটা কি হবে? সামনের দিকে এগিয়ে যাবে, তাই তো? সামনের দিকে কি হবে? এগিয়ে যাবে। তো তোমার সামনে যদি সাপোজ কেউ দাঁড়িয়ে আছে, তাকে এক ঠেলা মারলাম, তাহলে ঠেলা মারলে কি হবে? সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে ঠেলা যে মারলাম সামনের দিকে এগিয়ে গেল, তাহলে বাইরে থেকে পেছন থেকে কি ঠেলা মারলাম? কি দিলাম? ফোর্স দিলাম। তাহলে ফোর্স যদি বাইরে থেকে আমি দিই, তাহলে কোনো বস্তু যদি কি হয়? স্মরণ হয়। অর্থাৎ ঠেলা যখন মারলাম বস্তুটা কি হয়ে গেল? সামনের দিকে এগিয়ে গেল, তাই তো? তারপরে ঠাস করে এক চড় মারলাম, কিন্তু সেটা পরের কথা। যাই হোক, এই যে সামনের দিকে এগিয়ে গেল, অর্থাৎ বস্তু যখনই সামনের দিকে এগিয়ে গেল তখন আমি বলবো যে হ্যাঁ, কার্য সম্পন্ন হয়েছে। তাহলে কার্যটা কি না, বল প্রয়োগের মাধ্যমে যদি বস্তুর কি হয়? স্থান পরিবর্তন হয়, তখন তাকে বলে কার্য। ঠিক আছে? কার্যের দুখানা সূত্র ছিল, একটা Fs cos θ আর একটা mgh, তাই তো? যারা এখনো আগের এই ভিডিওটা দেখোনি তারা সর্বপ্রথম আগের ভিডিওটা দেখে নিলে সুবিধা হবে। আমি কি করব, এই ভিডিওটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা ফলো করে নেবে এটা। আজকে আমরা মেইনলি করব শক্তি সম্পর্কে। শক্তি দেখবো, শক্তিটা কি? শক্তি অর্থাৎ এনার্জি। শক্তি আর কিছুই না, শক্তি হচ্ছে কি কার্য করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি বলা হয়। কার্য করার সামর্থ্যকে, ক্যাপাসিটি। ক্যাপাসিটি হচ্ছে গিয়ে কার্য করার যে ক্যাপাসিটি রয়েছে সেই ক্যাপাসিটিকে কি বলা হয়? শক্তি বলা হয়, তাই তো? কার্য করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি বলা হয়, ক্যাপাসিটি বলা হয়। তো কিভাবে বুঝবো কার্য করার ক্যাপাসিটি? তো এখন ইউক্রেন আর রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে, তাই তো? এর মধ্যে ক্যাপাসিটি কার বেশি? ক্যাপাসিটি কার বেশি? রাশিয়ার বেশি। রাশিয়ার ডিফেন্স সিস্টেমস অনেকটা মজবুত ইউক্রেনের থেকে। তাহলে এই বয়ারে কে জিতবে? এই যুদ্ধে আসার যতদূর সম্ভব 99% রাশিয়া জিতবে। রাশিয়া প্রায় কবজা করেই ফেলেছে ইউক্রেনে। তাহলে ক্যাপাসিটিটা কি? কার্য যে ওরা করছে, দখল করছে, তাহলে ক্যাপাসিটি যার বেশি, ঠিক আছে, সে কি করবে? কার্য বেশি করবে। তাহলে ওটাকেই শক্তি বলে। শক্তিটা কি? শক্তি আর কিছুই না, জাস্ট কার্য করার ওই যে ক্যাপাসিটিটা, ওই যে সামর্থ্যটা, কতটা সামর্থ্য রয়েছে কার্যটা করার, সেই সামর্থ্যটাকেই আমরা কি বলছি? এনার্জি বলছি। এবারে এই এনার্জি অনেক রকমের আছে। যেরকম রাসায়নিক শক্তি আছে, যেমন আলোক শক্তি রয়েছে, শব্দ শক্তি রয়েছে, ঠিক আছে, পারমাণবিক শক্তি রয়েছে, মেকানিক্যাল অর্থাৎ যান্ত্রিক শক্তি রয়েছে, স্থিতি শক্তি রয়েছে, গতি শক্তি রয়েছে। কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে আমরা শুধুমাত্র যান্ত্রিক শক্তিকে ভালো করে পড়বো, যান্ত্রিক শক্তি পড়বো, এবং অন্যান্য শক্তি আমরা অন্য চ্যাপ্টারে গিয়ে পড়বো। সব চ্যাপ্টারের মধ্যে সবকিছু ইনক্লুড থাকে না। এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি করবো? যান্ত্রিক শক্তি অর্থাৎ মেকানিক্যাল ওয়েভ। এবার এই মেকানিক্যাল ওয়েভের মধ্যে দু প্রকার শক্তি পড়ে, একটা হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এনার্জি আর একটা কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতি শক্তি আর একটা গতি শক্তি, এই দুটোকে মিলিয়েই হয় যান্ত্রিক শক্তি, ঠিক আছে? এরপরে বার্নৌলি থিওরেম রয়েছে। বার্নৌলি থিওরেম খুবই ইম্পর্টেন্ট, বার্নৌলি থিওরেমটা, ঠিক আছে? সেটা আমরা বুঝবো। যাই হোক, তো আমরা দেখে নিই শক্তিটা কি। শক্তি হচ্ছে কিছুই না, কার্য করার কি সামর্থ্য, তাই তো? এই শক্তির ইউনিট রয়েছে
এসআই পদ্ধতিতে মনে রাখতে হবে জুল, সিজিএস পদ্ধতিতে মনে রাখতে হবে আর। এবং এই জুল এবং আগের মধ্যে একটা সম্পর্ক আছে, 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর। এটা কিছু জিনিস মাথায় রাখতে হবে। 1 জুল সমান কত? 10 টু দি পাওয়ার 7 আর। এটা জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক, জুল এবং আর্গের মধ্যে কি সম্পর্ক। আচ্ছা, আমরা শক্তির প্রকারভেদের মধ্যে প্রধানত আমরা করব মেকানিক্যাল ওয়েভ। এবার মেকানিক্যাল ওয়েভের মধ্যে স্থিতি শক্তি পড়ে, গতি শক্তি পড়ে। তো প্রথমে আমরা করছি স্থিতি শক্তি। স্থিতি শক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি মনে রাখতে হবে ফিজিক্সটা খুবই সোজা। ফিজিক্স কি হবে, যার যে ফিজিক্সটা সূত্রটা যে ভালো করে মাথায় যার খেলবে না কোনো একটা টপিকের যদি সূত্র, সে যদি মানে ফিজিক্সের কমজোরি হচ্ছে সূত্র, যে সূত্র জেনে যাবে তার কাছে কিন্তু ফিজিক্স খুবই সোজা, সবকিছু সূত্রের উপর নির্ভর করে। ঠিক আছে, যে ফিজিক্সটা এতটাই সোজা যেরকম ভাবে সাঁতার কাটা সোজা। সাঁতার কেউ যদি একবার শিখে যায় তাহলে কিন্তু সাঁতার কিন্তু কোনোদিন আর ভুলবে না। বা সাইকেল চালানো শেখা, সাইকেল একবার যে চালানো শিখে যাবে 10 বছর পরেও যদি তাকে চালাতে দেয়, সে যদি 10 বছর না চালায় তবুও কিন্তু পারবে। ফিজিক্সটা সেরকম, সূত্রটাকে ভালো করে কি করতে হবে, রপ্ত করতে হবে। ঠিক আছে, সূত্র মাথায় ঢুকে গেলেই ব্যাস, আর কিচ্ছু দরকার নেই, ফিজিক্স চলে আসবে। আচ্ছা, স্থিতি শক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি সূত্রটা মনে রাখতে হবে mgh। কি mgh? mgh আমার m ফর কি মাস, g ফর গ্র্যাভিটি, h ফর হচ্ছে হাইট, তাই তো সবাই জানি। m ফর কি মাস, g ফর গ্র্যাভিটি, h ফর কি হাইট। অর্থাৎ স্থিতি শক্তি সমান কি হয়ে গেল mgh। m আর g এখানে কনস্ট্যান্ট থাকে, m আর g কি থাকে, কনস্ট্যান্ট থাকে। ভর এবং গ্র্যাভিটি কি থাকে, কনস্ট্যান্ট থাকে। ভর এখানে আমার ভর যা রয়েছে, চাঁদে নিয়ে গেলেও সেই ভর একই থাকবে, আমেরিকাতে নিয়ে গেলেও একই ভর থাকবে। ঠিক আছে, কিন্তু ভার ভেরিয়েবল, ভার কি হয়, ভার বা ওজন কিন্তু কি হয়, চেঞ্জ হয়। ভর কোনো সময় চেঞ্জ হয় না, ভর কি থাকে, কনস্ট্যান্ট থাকে। ঠিক একইভাবে জিও কি থাকে, কনস্ট্যান্ট থাকে। জি এর মান কত, 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমরা অঙ্ক করার সময় আমরা 10ও ধরে নিই, তাই তো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই স্থিতি শক্তিটা নির্ভর করছে কিসের উপর, প্রধানত এইচ এর উপর নির্ভর করছে, এইচ এর উপর। তাহলে এইচ যদি বাড়ে অর্থাৎ হাইট যদি বাড়ে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্থিতি শক্তিটাও কি হবে, বাড়বে। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্থিতি শক্তির সঙ্গে হাইটের সম্পর্কটা কি, সরল সম্পর্ক, তাই তো। প্রপোর্শনাল রয়েছে, সরল সম্পর্ক রয়েছে, তাই তো। আমরা জানি যে পাশাপাশি থাকলে সরল সম্পর্ক হয়। সাপোজ আমি যদি বলি এর সঙ্গে বি সরল সম্পর্ক রয়েছে, তাহলে এরকম চিহ্ন দেবো। আর আমি যদি বলি যে এর সঙ্গে বি ব্যস্ত সম্পর্ক রয়েছে, ব্যস্ত সমানুপাতিতে রয়েছে, তাহলে আর জাস্ট কিছুই না 1/, লিখতে হয়। কি লিখতে হয়, 1/, লিখতে হয়। তাহলে এটাকে বলে ব্যস্ত আর এটাকে বলে সরল। তাহলে সরল আর ব্যস্তর মধ্যে ডিফারেন্স বোঝা গেছে। সরল মানে পাশাপাশি লিখতে হয়, আর ব্যস্ত মানে 1/, লিখতে হয়। কেন লিখতে হয়, কারণ আছে। কারণ ব্যস্ততে একদিক বাড়ে তো একদিক কমে, 1/, লিখলে একদিক বাড়লে একদিক কমবে। পাশাপাশি লিখলে সরলে কি হয়, দুদিকেই বাড়ে তো দুদিকেই কমে। যেরকম ভাবে 5 জন লোক যদি 5 জন লোক 2 কিলো চালের ভাত খেতে পারে, 5 জন লোক, তাহলে 10 জন লোক বেশি খাবে না কম খাবে, অবশ্যই বেশি খাবে। তো দুদিকেই বাড়ছে, সরল সম্পর্ক। কিন্তু এরকম কোন ইকুয়েশন যদি হয়, সাপোজ একটা জমি চাষ করতে 10 জন লোকের 20 দিন সময় লাগে, 10 জন লোকের 20 দিন সময় লাগে, কিন্তু 10 জন লোকের জায়গায় যদি 50 জন লোক আসে, তাহলে কি 20 দিন তখন লাগবে না, কম লাগবে তখন। তো এখানে 10 জন থেকে 50 জন হয়ে গেছে, মানে একদিক বেড়েছে তো আর একদিক কি হবে, কমবে। সেই ক্ষেত্রে হয় ব্যস্ত। তো মনে রাখতে হবে ব্যস্ততে 1/, লিখতে হয়, সরলে পাশাপাশি থাকে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে কি রয়েছে, পাশাপাশি রয়েছে, তাই তো। তাহলে এই এইচ এর সঙ্গে উচ্চতার সঙ্গে স্থিতি শক্তির কি সম্পর্ক, সরল সমানুপাতিক সম্পর্ক। সরল সমানুপাতিতে কি হয়, দুদিকেই বাড়ে অথবা দুদিকেই কমে। তাহলে আপনি হাইটকে যদি বাড়িয়ে দিই তাহলে কি হবে, স্থিতি শক্তিটাও কি হবে, বাড়বে, তাই তো। আবার যদি হাইটকে আমরা যদি কমিয়ে দিই তাহলে স্থিতি শক্তি কি হবে, কমবে। অর্থাৎ দেখলাম যে এই হাইটের উপরে কিন্তু স্থিতি শক্তি নির্ভর করছে। তাহলে যে জায়গায়, যে কোনো জায়গাতে যদি হাইট থাকে কোনো একটা বস্তুর, তাহলে সেই বস্তুটার মধ্যে সব তৎক্ষণাৎ স্থিতি শক্তি কি হয়ে যাবে, তৈরি হবে। তাহলে এই যে বস্তুটা উঁচুতে রয়েছে, তার মানে এই বস্তুটারও কিন্তু কি রয়েছে, শক্তি রয়েছে। সেই শক্তিটার নাম কি, স্থিতি শক্তি। এবার আমি যদি বলি যে এটা তো স্থির অবস্থায় রয়েছে, তাই না।
এটাকে আমরা যদি স্থির অবস্থায় থাকলে কি হবে, যখনই উচ্চতা থাকবে, ভূপৃষ্ঠ থেকে এটার উচ্চতা রয়েছে, তার মানে এটার মধ্যে কিন্তু শক্তি রয়েছে। এটাকে ছেড়ে দিলে, আমি যদি এটা ছেড়ে দিই এরকম ভাবে, তাহলে কিন্তু আমার নাকে এসে লাগবে, লাগবে, ঠিক আছে। এই যে হাতটা রয়েছে ছেড়ে দিলাম, এই আমার হাতে এসে কিন্তু লাগলো, তাহলে কিন্তু স্থিতিশক্তি হলো। এবার এই স্থিতিশক্তি নির্ভর করছে কিসের উপরে, উচ্চতার উপরে। আমি যদি এখান থেকে যদি ছাড়ি, আমার কিন্তু কিছুই মনে হবে না। যদি এইটাকে যদি এখান থেকে ছাড়ি, হালকা লাগবে। যদি আরো উঁচু থেকে ছাড়ি, তাহলে আরো বেশি লাগবে। তাহলে উচ্চতা যত বাড়তে থাকবে আস্তে আস্তে, তত কি হবে, এই স্থিতিশক্তি তত আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। এই কারণের জন্য একতলা, সাপোজ আমি ধরে নিচ্ছি, ধর একতলা বাড়ি রয়েছে, এই একতলা বাড়ি কি রয়েছে, ঠিক আছে। এই একতলা বাড়ির উপরে একটা ট্যাঙ্ক রয়েছে, তাহলে একতলা বাড়ির উপরে ট্যাঙ্ক রয়েছে, সাপোজ আমি ধরে নিচ্ছি। তাহলে এই একতলা বাড়ির একটা ট্যাঙ্ক রয়েছে, আর একটা বাড়ির দুতলা রয়েছে, দুতলার বাড়ি রয়েছে, এই দুতলা বাড়ির উপরে ট্যাঙ্ক রয়েছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে আমি দেখতে পাচ্ছি যে এইটার হাইট আর এইটার হাইটের মধ্যে ভূপৃষ্ঠ থেকে কোনটার হাইট বেশি, অবভিয়াসলি এইটার হাইটটা কি হবে, বেশি হবে। এই কারণের জন্য, যে এই হাইট বেশি থাকার জন্য স্থিতিশক্তি কি হবে, এটার থেকে এটাই বেশি হবে। অর্থাৎ দোতলার বাড়িতে যে উপরে ট্যাঙ্ক রয়েছে, সেই ট্যাঙ্কের মধ্যে যে জল রয়েছে, সেই জলের স্থিতিশক্তি কি হবে, অনেক বেশি হবে। এর জন্য উচ্চতা যত আস্তে আস্তে বাড়তে থাকে, এই গতিবেগ তত কি হয়, বাড়তে থাকে। ফ্লোটা খুব সুন্দরভাবে হয়, ঠিক আছে। এর জন্য কি জলের ট্যাঙ্ক সবসময় উঁচুতে রাখা হয়। কেন রাখা হয় বোঝা গেল, কারণ স্থিতিশক্তির জন্য। উঁচুতে যত রাখবো তত কি হবে, উচ্চতা যত বাড়বে, স্থিতিশক্তি কি হবে, তত বাড়বে। তাহলে দেখলাম যে এই দুটো বাড়ির মধ্যে, এই বাড়ির কিন্তু উপরে যে জল রয়েছে, অর্থাৎ ট্যাঙ্কে যে জল রয়েছে, এর স্থিতিশক্তি কিন্তু এর থেকে অনেক বেশি, কারণ উচ্চতা কিন্তু এখানে কি অনেক বেশি, তাই তো। এর জন্য যত বেশি উপরে যাওয়া যাবে, তত কিন্তু স্থিতিশক্তির পরিমাণ তত কি হয়ে যাবে, বাড়তে থাকবে, কারণ হাইট বাড়তে থাকছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কোনো একটা বস্তুকে আমরা যদি ছুঁড়ে মারি উপরের দিকে, ও আস্তে আস্তে যত আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, যত আস্তে আস্তে উপরে উঠতে থাকবে, তত কিন্তু স্থিতিশক্তির মান তত কি হয়ে যাবে, বাড়তে থাকবে। আমরা এর জন্য কোন একটা পাথর না, সামান্য মানে একটা ছোট্ট ঢিলকে আমরা কাছ থেকে ছুড়বো। আমরা যদি ইটকে, এই একটা ইট নিলাম, ইটকে যদি আমরা এখান থেকে এরকম ভাবে ছাড়ি, আমাদের হাতে কিন্তু লাগবে না। এই ইটটাকে যদি আমরা এতটা উঁচু থেকে ছুড়ি, লাগবে কি লাগবে না, লাগবে। যদি একতলার উপর থেকে ইটটাকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে আরো বেশি লাগবে। দুতলা থেকে ছাড়লে আরো বেশি লাগবে, ঠিক আছে। এর জন্য কিছু পাবলিক আছে যারা কি বলবো, সুইসাইড করে। তারা সবসময় ছাদে গিয়ে ঝাঁপ মারে, ঠিক আছে। কেন, তারা তো ঝাঁপ মারতে পারতো, ভূপৃষ্ঠে দাঁড়িয়ে তো ঝাঁপ মারতে পারতো, এরকম ভাবে পড়ে যেতে পারতো, হেলে যেতে পারতো, মরবে না তাদের। কারণ সেখানে স্থিতিশক্তির মানটা কি খুব কম। যত আস্তে আস্তে উপরে যাবে, তত স্থিতিশক্তির মানটা কি হবে, তত বাড়তে থাকবে, ঠিক আছে। এরপরে আমরা দেখব গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, গতিশক্তি। গতিশক্তি বা কাইনেটিক এনার্জি মনে রাখতে হবে। তো এই কাইনেটিক এনার্জি সূত্র হচ্ছে হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, তাই তো। এখানে হাফ এম ভি স্কয়ারের মধ্যে হাফটা এবং এমটা কি কনস্ট্যান্ট। আমরা জানি যে কোনো সংখ্যা কি হয়, কনস্ট্যান্ট হয়, ধ্রুবক হয়। অর্থাৎ এই হাফ, যেটা হাফ রয়েছে সেটা এখানেও হাফ থাকবে, আমেরিকায় গেলে সেটা হাফই হবে, ঠিক আছে। দিল্লিতে গেলে সেখানে হাফই হবে। হাফ কোনো সময় এক হবে না বা দুই হবে না, হাফই থাকবে। তো হাফটাও কি, এই যে 1/2 এটাও কনস্ট্যান্ট, আর ভর তো আগেই বলেছিলাম ভরটাও কি কনস্ট্যান্ট। এখানে দেখলাম যে ভি, গতিবেগ, ভিটা কি বেগ। এই বেগের উপরে কিন্তু এটা কি করবে, গতিশক্তিটা নির্ভর করবে। যার গতি যত বেশি, তার গতিশক্তি তত বেশি। যার গতিশক্তি যত বেশি, তার গতিশক্তি কি হবে, তত বেশি। এবার কোন একটা সাপোজ গাড়ি আসছে, সাইকেল নিয়ে কেউ আসছে, একদম আস্তে আস্তে আসছে, পেছন থেকে যদি হালকা করে ধাক্কা দেয়, কিছু হবে না কিন্তু। এবার যদি সেই সাইকেলটারই গতি যদি বেশি থাকে, তাহলে কি হবে, মানুষটা লাগবে। যদি আরো বেশি থাকে, কি হয়ে যাবে, সামনে পড়ে গিয়ে হয়তো চোট লাগবে, আরো বেশি জোরে লাগবে। তাহলে যত আস্তে আস্তে জোর যত বেশি হবে, তত কিন্তু কি হবে, গতিশক্তির মানটা তত আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে আমি দেখলাম যে ভি যদি বাড়তে থাকে, তাহলে কি হবে, গতিশক্তির মানটা কি হবে, বাড়তে থাকবে। কারণ এখানেও দেখলাম যে ভি এর সঙ্গে ই কে, অর্থাৎ গতিশক্তির সম্পর্ক কি, সরল সমানুপাতিক, তাই তো, পাশাপাশি রয়েছে, সরল সমানুপাতিক সম্পর্ক। তাহলে এই ভি বাড়লে কি বাড়বে, গতিশক্তি বাড়বে। আবার ভি যদি কমে যায়, তাহলে গতিশক্তি কি হবে, কমে যাবে, গতিশক্তিও কমে যাবে, তাই তো, গতিশক্তি কমে যাবে। অর্থাৎ আমরা দেখলাম যে যেখানে গতি আছে, যে বস্তুর গতি রয়েছে, বেগ রয়েছে,
সেই বস্তুতে কিন্তু গতিশক্তি উৎপন্ন হবেই হবে, যেমন গাড়ি, বাইক, মোটরসাইকেল, তাই তো, বা সাইকেল, এর কি গতিশক্তি রয়েছে, ঠিক আছে, গতিশক্তি রয়েছে, কারণ এর একটা কি রয়েছে, নির্দিষ্ট বেগ রয়েছে, তাই তো। তাহলে যেখানে গতি থাকবে সেখানেও কি থাকবে, গতিশক্তি থাকবে, বোঝা গেল। তাহলে যেখানে গতি থাকবে সেখানে কি থাকবে, গতিশক্তি থাকবে, আর যেখানে উচ্চতা থাকবে সেখানে কি থাকবে, স্থিতিশক্তি থাকবে। আচ্ছা, এবারে এই স্থিতিশক্তি এবং গতিশক্তিকে যদি আমরা জুড়ে দিই তাহলে হয়ে যায় যান্ত্রিক শক্তি। কারণ একটা যন্ত্রের মধ্যে ও যদি যন্ত্রটা উঁচুতে থাকে তাহলে তার মধ্যে স্থিতিশক্তি থাকবে, এবং যন্ত্রটা যদি চলতে থাকে, তার যদি বেগ থাকে, তাহলে সেই যন্ত্রটা কি থাকবে, গতিশক্তি থাকবে। অর্থাৎ যান্ত্রিক শক্তি যদি পুরোটাকে আমি যদি বলি, তাহলে যান্ত্রিক শক্তি কি হবে না, এই স্থিতিশক্তি আর এই গতিশক্তিকে আমরা যদি অ্যাড করে দিই, যোগফলটা কি হয়ে যাচ্ছে, যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি বলে আলাদা কোনো শক্তি নেই, যান্ত্রিক শক্তি জাস্ট এই দুটো শক্তির কি যোগফল, এই দুটো শক্তির কি হবে, যোগফল হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি, তাহলে মেকানিক্যাল এনার্জি বলে আলাদা কোনো এনার্জি নেই, যান্ত্রিক শক্তিটা কি জাস্ট মনে রাখতে হবে পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তি প্লাস কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি, এই দুটো যোগফলকে কি বলা হয়, যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল শক্তি বলা হয়, এনার্জি বলা হয়। এটাকে কি বলা হয়, যান্ত্রিক শক্তি বলা হয়, ঠিক আছে। তাহলে কোনো একটা বস্তুর মধ্যে আমরা বলেছিলাম যে স্থিতিশক্তির জন্য উচ্চতা দরকার, যান্ত্রিক শক্তি গতিশক্তির জন্য কি দরকার, বেগের দরকার। তাহলে কোনো একটা বস্তু যদি উঁচুতে থাকে এবং সেই বস্তুটা যদি চলতে থাকে, অর্থাৎ যদি গতি থাকে, তার যদি বেগ থাকে, তাহলে সেই বস্তুটার মধ্যে সঙ্গে সঙ্গে কি উৎপন্ন হয়ে যায়, যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়ে যায়। যেরকম ভাবে ট্রেন, বাস, কারণ ট্রেন, বাস, তারপর হচ্ছে গিয়ে লরি, এগুলো ঠিক ভূপৃষ্ঠ থেকে উঁচুতেই থাকে, উঁচুতে থাকে না, গাড়িটা যে চলছে উঁচুতে থাকে, তো উঁচুতেও রয়েছে, আবার কি একটা বেগও রয়েছে। তাহলে এইগুলোতে কি উৎপন্ন হবে, যান্ত্রিক শক্তি উৎপন্ন হবে, তাই তো। ট্রাম, ট্রেন, বাস, তাই তো, বিমান, বিমানে কি হবে, উড়োজাহাজ, উড়োজাহাজ উপর দিয়ে যাচ্ছে, তাহলে তো স্থিতিশক্তি রয়েছে, কারণ যত হাইট বাড়তে থাকলে কি হবে, তার হচ্ছে গিয়ে স্থিতিশক্তির মান বাড়তে থাকবে, হাইট বাড়তে থাকলে স্থিতিশক্তির মান কি আরো বাড়তে থাকবে। তো বিমান তো অনেক উঁচুতে ওঠে, অনেক উঁচুতে চলে, তাই তো। তাহলে বিমানের স্থিতিশক্তির মান কি অনেক বেশি, সঙ্গে সঙ্গে কিন্তু একটা গতিবেগ রয়েছে, তাই তো। আর বেগ থাকলে কি হবে, তার গতিশক্তিও থাকবে। তাহলে বিমানের ক্ষেত্রে কি দেখলাম আমরা, না এই যান্ত্রিক শক্তি দেখলাম, যেটার মধ্যে উচ্চতা থাকবে, সঙ্গে সঙ্গে বেগ থাকবে, তার মধ্যে কি থাকবে, যান্ত্রিক শক্তি থাকবে। এবার মনে রাখতে হবে এই যান্ত্রিক শক্তি কিন্তু সংরক্ষণ সূত্র, যান্ত্রিক শক্তি কি থাকে, সংরক্ষণ থাকে সবসময়। যান্ত্রিক শক্তি সব জায়গায় কি থাকে, সংরক্ষণ থাকে। সংরক্ষণ কথার অর্থ হচ্ছে গিয়ে সংরক্ষণ জিনিসটা কি, সংরক্ষণ মানে সাপোজ আমার কাছে এই দুটো পেন রয়েছে, আমার দু হাতে কি রয়েছে, দুটো পেন রয়েছে, ঠিক আছে। সাপোজ আমার দু হাতে দুটো পেন রয়েছে, হ্যাঁ বলো। তাহলে এবার আমি এক কাজ করলাম, এই দুটো পেন রয়েছে তো, এবার আমি কি করলাম, এই একটা পেন রেখে দিলাম। তো আমার হাতের মধ্যে, আমার এই দুটো হাতের মধ্যে একটা পেন রয়েছে, সাপোজ এই হাতের মধ্যে একটা পেন রয়েছে। এবার কেউ এসে এই পেনটা নিয়ে গেল, এই হাত থেকে এই পেনটা নিয়ে গেল, সাপোজ নিয়ে চলে গেল, আর আরেকজন এসে এই হাতে আবার এই আরেকটা পেন দিয়ে গেল। তাহলে এখানে কি হয়ে গেল, পেনের সংরক্ষণ হলো, পেন একটা গেল, আবার পেন একটা কি হয়ে গেল, চলে আসলো, এটাকে সংরক্ষণ বলে। তাহলে ঠিক একইভাবে মনে রাখতে হবে যান্ত্রিক শক্তিও কি থাকে, সংরক্ষিত থাকে, ঠিক আছে। কিভাবে সংরক্ষিত থাকে আমরা দেখে নিই। আচ্ছা, আমরা কিন্তু যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ হিসাবে ইম্পর্টেন্ট সেইগুলোকেই কিন্তু আলোচনা করব, ঠিক আছে। যেগুলো এক্সাম পয়েন্ট হিসেবে ইম্পর্টেন্ট, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য, আমরা এগুলো 9-10 সিলেবাস অনুযায়ী করাচ্ছি, ক্লাস 9 এবং 10 সিলেবাস অনুযায়ী। তো তার মধ্যেও যেগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো মানে খুব হেল্পফুল হবে কম্পিটিটিভ এক্সামের জন্য, ঠিক আছে। তো আমরা দেখে নিই যান্ত্রিক শক্তি কিভাবে সংরক্ষণ থাকে। সাপোজ আমরা একটা ধরে নিলাম একটা পোল রয়েছে, এই পোলে সাপোজ এ গেছে, চড়তে গেছে। এবার এ যদি
চড়তে গেছে এবং এর ঝামেলা হয়ে গেছে, বাড়িতে ঝামেলা হয়ে গেছে বলে এখনকার দিনে ট্রেন্ড, মা বাবাকে কষ্ট দেওয়ার জন্য ছেলেমেয়েরা বলে বেশি কিছু হয়ে গেলেই এ করে নেবো, ঠিক আছে। এই মানে একদম কি বলবো, সমাজটা আস্তে আস্তে নোংরা হয়ে যাচ্ছে, মা বাবা ছেলে মেয়েদের কিছু বলতে পারছে না এখনকার দিনে, ঠিক আছে। কি বলবো, মানে সব বুঝতে পারে কিন্তু তবু কিছু বলতে পারে না, কারণ ছেলে মেয়েরা এতটা অ্যাডভান্স হয়ে গেছে, মা বাবাকে উল্টো থ্রেট দিচ্ছে, ঠিক আছে, মানসিক প্রেশার দিচ্ছে যে ফালতু ওকে যদি বলতে যাই ও তো বাড়ি ছেড়ে চলে যাবে বা কোনো একটা খারাপ কাজ করে ফেলবে, এতটা খারাপ জায়গায় চলে গেছে। কিন্তু ভাবতে হবে যে এইগুলো ঠিক হচ্ছে না, সমাজের পক্ষে, নিজের পক্ষে, নেক্সট জেনারেশনের জন্য কিন্তু খুব খারাপ হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। তো আমাদের ধীরে ধীরে কিন্তু চেঞ্জ করতে হবে, একবারে কোনো কিছু চেঞ্জ হয় না, আমাদের কিন্তু ধীরে ধীরে চেঞ্জ করতে হবে, এটা কিন্তু সবার মাথায় রাখা উচিত। তাহলে এখন থেকে কিন্তু ভিতরে 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 চেঞ্জেসগুলো আনতে হবে, ঠিক আছে। তো যাই হোক, বাবা মার সঙ্গে ঝামেলা করে এই যে গেছে, ঠিক আছে, সুইসাইড করতে। এবার এই যদি সুইসাইড করে, আচ্ছা প্রথম কথা, এখান থেকে এটার একটা হাইট রয়েছে, তাই তো, হাইট যদি থাকে তাহলে এটার মধ্যে স্থিতিশক্তি রয়েছে, তাই তো, এবং সঙ্গে সঙ্গে এ যদি নিচের দিকে পড়ে তাহলে এর একটা কি থাকবে, বেগ থাকবে, তাহলে বেগ থাকলে কি হবে, গতিশক্তি উৎপন্ন হবে। তাহলে এটার মধ্যে অর্থাৎ গতি এবং স্থিতি দুই থাকার জন্য আর আলটিমেটলি কি যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়েছে। তো আমরা এবার দেখবো যে এখানটা যান্ত্রিক শক্তি কি থাকে, সংরক্ষণ থাকে, ঠিক আছে। কিভাবে সংরক্ষণ থাকছে, আচ্ছা আমরা দেখে নিই। আমরা যদি এই পয়েন্টটার কথা চিন্তা করি, আমরা তিনটে পয়েন্ট চিন্তা করব। আমরা চিন্তা করব একদম উপরের পয়েন্ট, মাঝের পয়েন্ট এবং ঠিক মাঝে ঠিক মানে ভূপৃষ্ঠে পড়ার ঠিক আগের পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা এখানটায় যে বিন্দুটা রয়েছে, যেখানটায় ও দাঁড়িয়ে আছে, সেখানটায় আমরা দেখতে পাচ্ছি যে উচ্চতাটা অনেক বেশি, উচ্চতাটা কি অনেক বেশি। তাহলে সেখানে উচ্চতা বেশি হওয়ার জন্য এখানটায় mgh অর্থাৎ স্থিতি শক্তির মানটা কি হবে, বেশি হবে। সঙ্গে সঙ্গে যেহেতু এখানে ও এখন স্থির অবস্থায় রয়েছে, এখনো লাভ দেয়নি, তাহলে এখানে কিন্তু গতিশক্তির মানটা কি হবে, গতিশক্তির মানটা কি হবে, কম হবে। গতিশক্তির মানটা কি হবে, একদমই কম হবে। তাহলে এখানে সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে গতিশক্তির মানটা কিন্তু কম, তাই তো। কোন পজিশনে, পজিশন নাম্বার এ, আমি যদি এখানে এ মান নাম দিই, এবার পজিশন নাম্বার যদি আমি বি দিই, তাহলে বি এ দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে হাইটটা আস্তে আস্তে কমছে। তাহলে হাইট যদি কমে তাহলে কি হবে, হাইট কমলে আমার কি হবে, স্থিতি শক্তির মানটাও কি হবে, কমবে, তাই তো। এখানে আমরা দেখলাম যে হাইটটা কমছে, তাহলে কি হবে, স্থিতি শক্তির মানটা কি হবে, কমবে। সঙ্গে সঙ্গে যখনই কোনো একটা বস্তু উপর থেকে যখনই আমরা পড়ে যাবে, তখনই কি হবে, সেই বস্তুটার বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে এই যখন আস্তে আস্তে এদিকে পড়ছে, তো এখানে ছিল যখন দাঁড়িয়েছিল তখন কিন্তু শূন্য ছিল, তখন ঝাঁপ দেয়নি, যখনই ঝাঁপ দিয়ে দিল তখনই কি হয়ে গেল, ভি আস্তে আস্তে বাড়তে থাকলো, তাই তো। আর আমরা জানি যে যত ভূপৃষ্ঠের আস্তে আস্তে যত কাছাকাছি আসতে থাকবো তত বেগ কিন্তু তত কি হবে, বাড়তে থাকবে, তত বেগ কি হবে, বাড়তে থাকবে। এর জন্য উড়োজাহাজ নিচ দিয়ে চলে না, উড়োজাহাজ অনেক উপর দিয়ে চলে, কারণ কি হয়, যত আস্তে আস্তে নিচে আসবে তত কি হবে, পৃথিবীর নিচের কেন্দ্রের দিকে টানবে, তাই তো, অভিকর্ষ বল দ্বারা। আস্তে আস্তে যত আস্তে আস্তে উপর যাবে তত কি হবে, এই বলের মানটা আস্তে আস্তে কমতে থাকে। এর জন্য উড়োজাহাজ খুব সহজে কিন্তু উপরে কি হয়ে যায়, উঠতে পারে, অভিকর্ষ বলের মান খুব কম থাকে। যাই হোক, তাহলে যত আস্তে আস্তে নিচের দিকে নামবো তত কিন্তু বেগের মানটা কি হবে, বাড়তে থাকবে, বেগের মানটা কি হবে, বাড়তে থাকবে। তাহলে এখানটায় আমরা দেখছি যে সঙ্গে সঙ্গে ভিটাও কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ভিটাও বেড়ে যাচ্ছে। ভি বাড়ার জন্য এখানে কি হবে, গতিশক্তিটাও কি হবে, বাড়বে। তাহলে আমরা প্রথম অবস্থায় কি দেখলাম, প্রথম অবস্থায় দেখলাম যে স্থিতি শক্তি বেশি, গতিশক্তি কম। এখানে কি দেখছি, এখানে দেখছি যে স্থিতি শক্তি কম বাট গতিশক্তি কি বেশি। তাহলে আমরা দেখলাম যে একটা বাড়ছে তো একটা কমছে, তো এটাকেই তো সংরক্ষণ বলে। তো একদিক দিয়ে বাড়লে যদি একদিক দিয়ে কমে যায় তাহলে কি হয়ে গেল, সংরক্ষণ হয়ে গেল। আমরা যদি পয়েন্ট নাম্বার সি দেখি, সি, তাহলে সিতে কি দেখবো, যে হাইটটা কি খুব কম, হাইটটা খুব কম, খুব কমের জন্য কি হবে, পোটেনশিয়াল এনার্জিটা কি হবে, খুব কম হবে, খুব কম হবে। সঙ্গে সঙ্গে ভূপৃষ্ঠের যত কাছে আসতে থাকবে তত ভি এর মানটা কি হবে, তত অনেক বাড়তে থাকবে। কিন্তু সঙ্গে সঙ্গে এখানে ভি এর মানটা কি, তত কি ভি এর মানটা এখানে কি বাড়তে থাকবে, ভি এর মানটা এখানে সবথেকে বেশি পজিশনে, সি নাম্বার পজিশনে, তাই তো। পরীক্ষায় এই কোশ্চেনটা দেয় যে সবথেকে বেগ কোথায় বেশি থাকে, কোন একটা বস্তুকে উপর থেকে যখন আমরা ছেড়ে দিই তখন সেই বস্তুটার বেগ সর্বাধিক থাকে কোথায়,
আর শূন্য তো কম থাকে কোথায়? সর্বাধিক থাকে, মনে রাখতে হবে ভূপৃষ্ঠে স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে সব থেকে বেগ বেশি থাকে, আর বেগ সব থেকে কম থাকে সবার উপরে। ঠিক আছে, তো এখানে বেগটা কি হবে? সব থেকে বেশি হবে, আর বেগ বেশি হয়ে গেলে কি হয়ে যাবে? কাইনেটিক এনার্জিও কি হবে? অনেক বেশি হবে, তাই তো? কেন বেশি হবে? কারণ এর আগে তো আমরা করে দিয়েছি, কারণ ভি এর সঙ্গে কাইনেটিক এনার্জির সম্পর্ক কি? সমানুপাতিক। ভি বাড়লে কাইনেটিক এনার্জিও বাড়বে, আর এইচ এর সঙ্গে কি সম্পর্ক? এটাও সমানুপাতিক। এইচ বাড়লে কি হবে? হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জিও বাড়বে, আর এইচ কমলে পোটেনশিয়াল এনার্জি কি হবে? কমবে। তাহলে আমরা দেখলাম যে এখানটায় কি হয়ে গেল? উচ্চতা অনেক কমে গেল, কারণ আস্তে আস্তে নিচের দিকে ভোট পড়ে যাচ্ছে, তাই তো? উচ্চতা অনেক কম, তাহলে উচ্চতা কমের জন্য কি স্থিতি শক্তি অনেক কম। সঙ্গে সঙ্গে যেহেতু ভূপৃষ্ঠের একদম কাছাকাছি চলে এসেছে, গতিশক্তি আবার অনেকটা বেশি। গতিশক্তি অনেকটা বেশি হওয়ার জন্য গতিশক্তিটাও কি অনেক বেশি। তাহলে আমরা দেখলাম যে প্রথম অবস্থাতে উচ্চতা বেশি ছিল, উচ্চতা বেশি থাকার জন্য কি হয়েছিল? উচ্চতা বেশি থাকার জন্য আমরা দেখেছিলাম যে স্থিতি শক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি বেশি হয়েছিল। সঙ্গে সঙ্গে আমার ভি এর মান কম, জিরো ছিল, ভি কি ছিল? জিরো ছিল, তাই তো? তার জন্য কি স্থিতি শক্তি কি ছিল? একদম কম ছিল। স্থিতি শক্তি কি ছিল? একদম কম ছিল। সরি, স্থিতি শক্তি বলছি না, সরি, গতি শক্তি কি ছিল? অনেক কম ছিল। তাহলে এখানটায় দেখলাম যে স্থিতি শক্তি বেড়েছে, গতি শক্তি কমেছে। এখানে দেখলাম আস্তে আস্তে স্থিতি শক্তি কমছে, গতি শক্তি বাড়ছে। এখানে দেখছি স্থিতি শক্তি আরো কমছে, এখানে দেখছি গতি শক্তি আরো বাড়ছে। তাহলে আমরা দেখলাম তিনখানা অবস্থানে কি দেখছি যে একটা শক্তি বাড়ছে তো একটা শক্তি কমছে, তাই তো? অর্থাৎ সমস্ত জায়গাতে দেখছি কি ওভারঅল যে যান্ত্রিক শক্তি অর্থাৎ মেকানিক্যাল ওয়েভ কি রয়েছে? সংরক্ষণ রয়েছে। এই নীতির উপরেই বার্নৌলি থিওরামটা পড়ে। বার্নৌলি থিওরাম খুব ইম্পর্টেন্ট। বার্নৌলি থিওরামটা সেটা আমরা আগামী ভিডিওতে করব। বার্নৌলি থিওরামটা আজকে এই পর্যন্তই। আমরা শক্তি সম্পর্কে পড়লাম, শক্তি সম্পর্কে জানলাম। এর পরের ভিডিওতে আমরা বার্নৌলি থিওরাম এবং সঙ্গে সঙ্গে ক্ষমতাটা জানবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। অনেকদিন পরে আবার ভিডিও আপলোড হচ্ছে, তো কিছু কারণের জন্য তো আগেই বলেছিলাম কিছু প্রবলেম ছিল। যাই হোক, প্রবলেম এখনো সলভ হয়নি, তবু আশা করছি ভিডিও এখন থেকে কন্টিনিউ হবে। তো তোমরা ফলো করো আবার সেইভাবেই। যতটা সম্ভব, যতটা ইম্পর্টেন্ট পড়ানো যেতে পারে, যতটা কম সময়ের মধ্যে দিয়ে ইম্পর্টেন্ট জিনিস করানো যেতে পারে ততটাই চেষ্টা করবো করানো। তো আশা করছি তোমরা শক্তি সম্পর্কে ধারণা নিতে পেরেছো। ঠিক আছে, শক্তি এইটুকুনি। আমরা এরপরে আরো অনেক শক্তি রয়েছে, সেগুলো তো আমরা অন্য চ্যাপ্টারে পড়বো। তাহলে স্থিতি শক্তি, যান্ত্রিক শক্তি এবং গতি শক্তি, তাই তো? এই সম্পর্কে কিন্তু আমরা ধারণা নিলাম। এরপরে আবার দেখা হবে। আজকের মতন টাটা, বাই বাই।